একদিন ছোট রাজকুমার সৈফুল মুলুক কোষাগারের মধ্যে প্রবেশ করেন এবং পিতার সঞ্চয় করা দুর্লভ রত্নরাজি দেখছিলেন। দেখতে দেখতে সে একটি সোনার বক্সের মধ্যে একটি অপরূপ সুন্দরী যুবতী নারীর ছবি দেখে মুগ্ধ হয়ে যায়। সে মনে মনে ভাবে, ছবি যদি এত সুন্দর হয় তাহলে না জানি সত্যিকার মেয়েটি আরও কত সুন্দর। এই মেয়েকে জীবন্ত দেখতে না পেলে তার জীবনেই বৃথা। পৃথিবীর যেই দেশেই এই মেয়ে থাকুক না কেন সেখানে সে যাবে। কিন্তু ছবিটি কতদিন আগেকার, ওই মেয়ে এখনও জীবিত আছে কি না সেই সব চিন্তা তার মনেই এলো না। বক্সটির ভিতর থেকে ছবিটা তুলতেই সে একটি সোনার আংটি দেখতে পেল। ওই আংটিতে যে পাথর বসানো ছিল, এমন অপরূপ সুন্দর পাথর সে কখনো দেখেনি। সৈফুল মুলুক সঙ্গে সঙ্গে আংটিটি নিজের আঙ্গুলে পরে নিল। তারপর ছবিটি নিয়ে তার বন্ধু উজির পুত্র সৈয়দের কাছে গেল। গিয়ে বলল, ভাই, এই মেয়েকে চাক্ষুষ না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। কিন্তু কে এই মেয়ে, কোথায় এর আবাস, তা জানা যাবে কি করে বলতে পারো? উজির পুত্র সৈয়দ বলল, আমার তো মনে হয় রাজকোষের জিনিস কোষাধ্যক্ষকে জিজ্ঞাসা করলে হদিস পাওয়া যেতে পারে। রাজকুমার সৈফুল মুলুক কোষাধ্যক্ষের নিকট গেলেন এবং ছবিটির সম্পর্কে কোষাধ্যক্ষকে জিজ্ঞাসা করে বললেন, এই মেয়েটি কে, তার ব্যাপারে তুমি কি জানো, আর এই আংটিটি রাজকোষাগারে কি করে আসলো? তখন কোষাধ্যক্ষ বলল, শুনেছি ইনি কাবাল দেশের রাজকন্যা, এর নাম বদরুল জামান। রাজার মৃত্যুর মাত্র কিছুদিন পূর্বে এই ছবিটি এবং আংটিটি একটি সোনার বক্সে করে রাজকোষে পৌঁছেছে। এই ছবিটি ও আংটিটির বিষয়ে মহারাজের কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে শুধু ওই কথাটুকু ছাড়া আর কিছুই বলেননি। তারপর ফয়সল মুলুক কোষাধ্যক্ষের নিকট হতে ফিরে এসে বন্ধু সৈয়দকে বলল, এই কন্যা যদি জীবিত থাকে বা এখনও এর বিবাহ না হয়ে থাকে তাহলে যেমন করে হোক এই কন্যাকেই আমি বিবাহ করব। আমি আগামীকালেই কাবাল রাজ্য অভিমুখে রওনা হতে চাই। তারপর সৈফুল মুলুক কাবাল রাজ্যের উদ্দেশ্যে বন্ধু সৈয়দ এবং আরও কয়েকজন অনুচর নিয়ে সাগর পথে জাহাজে করে রওনা হলেন। তাদের ছোট্ট জাহাজখানি 7 দিন ধরে বেশ নির্বিঘ্নে চলল। 8ম দিনের বিকালবেলা আকাশ কালো মেঘ দেখা দিল। মাঝি মাল্লারা খুব ভীত হয়ে সকলেই আল্লাহর নাম জপতে লাগলো। 8 ঘন্টার মধ্যেই সারা আকাশ দৈত্যের মতো কালো মেঘ চেয়ে গেল এবং প্রচণ্ড ঝড় উঠল। সেই ঝড়ের আঘাতে জাহাজখানা মোচড় খোলার মতো উল্টে গেল। খুদার অনুগ্রহে সৈফুল মুলুক একটা কাঠের তক্তা পেয়ে গেল। সেই তক্তাখানি ধরে ভাসতে ভাসতে কয়েক ঘন্টা পর সে এসে পৌঁছল এক নির্জন দ্বীপের উপকূলে। বালুকা ভূমির উপর অনেকক্ষণ শুয়ে থাকার পর ধীরে ধীরে তার শরীরে আবার শক্তি ফিরে আসতে লাগলো। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো এবং দ্বীপটির অভ্যন্তরের দিকে হাঁটা শুরু করলো। দ্বীপটির প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম। সুন্দর সুন্দর গাছপালা, গুচ্ছ পানির সরোবরে পদ্মফুল ফুটে রয়েছে, নানা পাখির ডাক শোনা যাচ্ছে, দুর্বাঘাসে ঢাকা সবুজ প্রান্তর। এইসব দেখে মুগ্ধ হয়ে গেল সৈফুল মুলুক। হাঁটতে হাঁটতে তার ভীষণ খিদে পেয়েছিল। একটি গাছে আপেল জাতীয় এক ধরনের ফল দেখতে পেয়ে মুখে দিয়ে দেখলো ফলগুলি অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। ফলগুলি আকারেও বেশ বড়। গোটা 4 ফল খেতেই তার পেটটা ভরে গেল। তারপর সে আবার হাঁটতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দ্বীপের ভিতরের দিকে বহুদূর পর্যন্ত অগ্রসর হয়েও সে কোনো জনমানব বা বাড়িঘর দেখতে পেল না, এমনকি কোনো জন্তু জানোয়ারেরও সাক্ষাৎ পেল না। এতে সে বড়ই আশ্চর্য হয়ে গেল। আরও কিছু পথ এগিয়ে অনেকটা দূরে একটা বিরাট বাড়ি তার নজরে পড়ল। বাড়িটি দেখতে পেয়ে তার মনে আশার সঞ্চার হলো। খুব দ্রুত পা চালিয়ে সৈফুল মুলুক বাড়িটির নিকটবর্তী হয়ে দেখল বাড়িটি সত্যিই বিরাট। কিন্তু সদর দরজায় তালা লাগানো দেখে সে আবার হতাশ হয়ে পড়ল। সৈফুল মুলুক ভাবতে লাগলো, কে তাকে এই বাড়িতে? কিছুক্ষণ এখানে অপেক্ষা করলে নিশ্চয়ই আমি এই বাড়ির লোকজনদের ফিরতে দেখতে পারবো, কিন্তু সেই লোকজনেরা কেমন তা তো আমার জানা নেই। তারা যদি দস্যু হয় তাহলে আমাকে তারা দেখতে পেয়ে মেরেই ফেলবে। এই মনে করে সে বাড়ির কাছে একটা উঁচু গাছের উপর উঠে বসে রইল। সে উঁচু গাছের ডাল থেকে বহুদূর পর্যন্ত দৃষ্টিপাত করেও সে আর দ্বিতীয় কোনো বাড়িঘর দেখতে পেল না। অনেকক্ষণ পর হঠাৎ শু শু আওয়াজে সে চমকে উঠল। সে দেখল পশ্চিম আকাশটা কালো করে কি যেন একটা বিশাল জিনিস এগিয়ে আসছে। ভালো করে লক্ষ্য করতেই বুঝল এক অতিকায় দৈত্য উড়িয়ে আসছে। মুহূর্তের মধ্যে ওই দৈত্যটা এসে দাঁড়ালো বাড়িটির সামনে। আবার সে কোমর থেকে একটি বিরাট চাবি বের করে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। তা দেখে সৈফুল মুলুকের বড়ই আগ্রহ হলো বাড়িটির ভিতরে প্রবেশ করে দৈত্যের কাণ্ড কারখানা দেখবার জন্য। মনের কৌতূহল দমন করতে না পেরে সে ধীরে ধীরে গাছ থেকে নেমে বাড়িটির ভিতরে প্রবেশ করল।
ভিতরে কেউ কোথাও নেই, একেবারে খাকা করছে। অথচ কত ঘর, কত বারান্দা এবং সেসব বাড়ির মতো দামি জিনিসপত্র দিয়ে সাজানো গুছানো। অতঃপর সে অনেকটা ভিতরে গিয়ে নারী কণ্ঠে শুনতে পেল। সে বুঝতে পারল কাছের কোনো ঘর থেকেই শব্দ আসছে। নারীর কণ্ঠে কে যেন বলছে, মা বাবাকে দেখার জন্য আমার মন বড়ই চঞ্চল হয়ে উঠেছে। তোমার পায়ে ধরে বলি, আমাকে একটা দিনের জন্য মা বাবার কাছে রেখে আসো। কথা দিচ্ছি, একদিন পর আমি আবার তোমার সঙ্গে চলে আসব। এই কথার উত্তরে একটি পুরুষ কণ্ঠে বলল, আগে আমাকে বিবাহ করো, তারপর একটা দিন কেন 1 মাস তোমাকে কাবালা রাজ্যে রেখে আসব। নারী বলল, এত তাড়াতাড়ি কেন করছো? আমি কি পালিয়ে যাচ্ছি? বলেছি তো তোমাকে বিবাহ করব। ওদের কণ্ঠস্বর অনুসরণ করে ফয়সল মুলুক একটি কক্ষের দরজার কাছে পৌঁছল এবং কক্ষের ভিতরের দিকে দৃষ্টিপাত করে সে চমকে উঠল। দেখল সেই দৈত্যটা একটি অপরূপ সুন্দরী রাজকন্যার সঙ্গে কথা বলছে। কন্যাটি যে রাজকন্যা তা তার চেহারা ও পোশাক পরিচ্ছদ দেখেই অনুমান করতে পারল সৈফুল মুলুক। সে চমকে উঠল এই কারণে, তার কাছে কাবালা রাজ্যের রাজকন্যা বদরুল জামানের যে ছবিটি রয়েছে, এই মেয়েটি অবিকল সেই রকম দেখতে। কিন্তু রাজকন্যা রাজপ্রাসাদ ছেড়ে কেন যে একা এই দৈত্যপুরীতে বাস করছে তা সে বুঝে উঠতে পারল না। মনে মনে স্থির করে নিল রাজকন্যার কাছ থেকেই সব খবর জেনে নিতে হবে। দৈত্যের চলে যাওয়ার অপেক্ষায় সে একটা নিরাপদ জায়গা দেখে লুকিয়ে রইল। কিছুক্ষণ পরেই দৈত্য চলে গেল। ছোট রাজকুমার সৈফুল মুলুক সঙ্গে সঙ্গে গিয়ে ঢুকলো রাজকন্যার ঘরে। তাকে দেখেই চমকে উঠল রাজকন্যা। রাজকন্যা বলল, কে আপনি? কেমনভাবে এই দৈত্যপুরীতে এলেন? ছোট রাজকুমার সংক্ষেপে নিজের পরিচয় দিল এবং জাহাজডুবি হয়ে এখানে পৌঁছানোর বিবরণ জানালো। তারপর রাজকন্যাকে বলল, আপনার পরিচয় জানবার জন্য আমার খুব আগ্রহ হচ্ছে। আপনাকে দেখে কোনো দেশের রাজকন্যা বলে মনে হচ্ছে। রাজকন্যা বলল, আপনার অনুমান সত্যি। সমুদ্রের মাঝে কাবাল দ্বীপ নামে একটি সুন্দর দ্বীপ আছে। আমার পিতা সেই দ্বীপের রাজা। আমি তার ছোট মেয়ে। বাবার কোনো পুত্র নেই, কেবলমাত্র 2 মেয়ে। আমরা 2 বোন প্রায় একই রকম দেখতে। সৈফুল মুলুক বলল, বদরুল জামান কার নাম? রাজকন্যা বিস্মিত হয়ে বলল, আপনি এই নাম জানলেন কেমন করে? সৈফুল মুলুক তখন সেই ছবিটি বের করে রাজকন্যাকে দেখালো এবং তার আগমনের আসল উদ্দেশ্যের কথা জানালো। রাজকন্যা বলল, এই ছবিটি আমার বোনের ছবি। আমার বোনের নামই বদরুল জামান। সিংহল রাজা সোলেমনের সঙ্গে বহুদিন আগেই বোনের বিয়ে হয়ে গেছে। দিদি এখন সিংহলের রানী। রাজা সোলেমন কিছুদিন হলো মারা গেছেন। সৈফুল মুলুক বলল, আপনাকে অবিকুল আপনার বোনের মতোই দেখতে। রাজকন্যা হেসে বলল, সবাই তাই বলে। এবার আমি কিভাবে এখানে এলাম সে কথা বলছি শুনুন। একদিন সন্ধ্যার সময় আমি আমাদের বাগানে বেড়াচ্ছিলাম। হঠাৎ একটি বিশাল পক্ষী আমাকে ছু মেরে তুলে নিয়ে আকাশে উড়ে যায় এবং আমাকে এনে হাজির করে এই প্রাসাদের মধ্যে। তারপর সেই পক্ষী দৈত্যমূর্তি ধারণ করে আমাকে বলল, সুন্দরী, আমি দৈত্যদের রাজা। তোমার রূপ দেখে মুগ্ধ হয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমাকে আমি বিবাহ করতে চাই। আমি বললাম, দৈত্যরাজ, মানবকন্যাকে নিয়ে তুমি কেন টানাটানি করছো? খোঁজ করলে আমার চেয়েও অনেক সুন্দরী দৈত্যকন্যার সন্ধান তুমি পাবে। দৈত্য মানবের মধ্যে বিবাহ সম্ভব নয়। তুমি যদি জোর করে আমাকে বিবাহ করতে চাও তাহলে এই প্রাণ আমি রাখব না। দৈত্য তখন হেসে বলল, রাজকন্যা, মনের ইচ্ছাতেই সব সম্ভব হয়। আজ তুমি দৈত্য বলে আমাকে বিবাহ করতে রাজি হচ্ছ না, কিন্তু আমার এখানে কিছুকাল বাস করার পর তোমার মনোভাব নিশ্চয়ই পরিবর্তন হবে। তুমি তখন নিশ্চয়ই আমাকে বিবাহ করতে চাইবে। দৈত্যরাজের এই কথাই বুঝলাম, আমি যতদিন না তাকে বিবাহ করতে রাজি হব ততদিন আমাকে এই দৈত্যপুরীতেই বন্দী হয়ে থাকতে হবে। এ কথা বুঝে আমি অনেক কাঁদলাম, কিন্তু তাতে তার মন গলল না। সেই থেকে আমি এখানে বন্দী আছি। প্রায় 6 মাস হয়ে গেল। দৈত্য আমার কোনো অভাবই রাখেনি। দামি দামি পোশাক পরিচ্ছদ, অলংকার এবং ভালো ভালো খাদ্যদ্রব্য এইসব দিয়ে সে সর্বদা আমাকে সন্তুষ্ট রাখতে চায়। আমার কিছুই ভালো লাগে না। মা বাবার জন্য মন বড়ই চটপট করে। আর কি কোনোদিন তাদের কাছে ফিরে যেতে পারবো? তখন সৈফুল মুলুক বলল, আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে এখান থেকে উদ্ধার করার। রাজকন্যা বলল, কি করে উদ্ধার করবে? দৈত্য যদি দেখতে পাই তোমাকে তাহলে কি তুমি বাঁচবে? আমার জন্য চিন্তা করো না। তুমি যেভাবে এখানে এসেছো সেইভাবেই কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করো। আমাকে নিয়ে টানাটানি করতে গেলে তুমিও মরবে, আমিও মরব। ছোট রাজকুমার বলল, না, আমি কাপুরুষের মতো তোমাকে এখানে ফেলে রেখে যেতে পারবো না। আমি এখন একবার সারা বাড়িটা ঘুরে দেখে আসি, এখান থেকে বেরোবার কোনো উপায় আছে কি না। রাজকন্যা বলল, আমিও তোমার সঙ্গে থাকবো, চলো।
দুজনে সারা বাড়িটা ঘুরে বেড়াতে লাগলো। বিশাল বাড়ি, কত ঘর, কত বারান্দা, সমস্ত খা খা করছে। সেই সব পেরিয়ে তারা এক মনোরম উদ্যানে এসে পৌঁছল। সেই উদ্যানের মাঝখানে ছোট্ট একটি মন্দির, মন্দিরের সামনে জলের ফোয়ারা। রাজকুমার ও রাজকন্যা দুজনে গিয়ে দাঁড়ালো সেই মন্দিরের দরজার সামনে। ভিতরে দৃষ্টিপাত করতেই তারা বেশ ভয় পেয়ে গেল। পাথরের তৈরি ভীষণ আকৃতির একটি দৈত্য মূর্তি দেখতে পেল তারা। মূর্তিটির মাথায় বসানো রয়েছে একটি আতুজ্জ্বল মণি। মণিটি থেকে রামধনুর 7টি রং বের হয়ে আসছে, যেমন তার হাতের আংটির পাথরটি থেকে 7টি রঙের আভা বের হচ্ছে। সৈফুল মুলুক বুঝল দৈত্যের মাথার ওই মণি এবং তার আংটিতে বসানো মণি একই পদার্থ। রাজকন্যা বলল, এমন সুন্দর মণি আমি দেখিনি কখনো। তারপর রাজকুমার মন্দিরের ভিতরে যেতে লাগলো। ভিতরে গিয়ে মণিটি নেবার জন্য সে যে তাতে হাত দিয়েছে, অমনি এক বিকট আওয়াজ হলো মন্দিরের মধ্যেই, এবং সেই সঙ্গে সারা মন্দিরটা গাঢ় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। ভয় পেয়ে ফয়সল মুলুক মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলো। দুয়ার কন্ডিগুলো তার পিছু পিছু বাহিরে এসে বিরাট এক দৈত্য মূর্তির ধারণ করলো। তখন দৈত্য বলল, হে রাজকুমার, তোমার হাতে যে আংটি আছে, ওই আংটি যার হাতে থাকবে আমি তারই হুকুমের দাস। তুমি এখন যা হুকুম করবে তাই পালন করব। সৈফুল মুলুকের ভয় কেটে গেল। সে খুব খুশি হয়ে বলল, আপনি কে? আপনার পরিচয় দিন। দৈত্য বলল, আমি দৈত্যকুলের গুরু। বহু দৈত্য রাজা পৃথিবীর বহু স্থানে এইভাবে রাজত্ব করছে। তারা সকলে আমার নির্দেশ ও হুকুম মেনে চলে। সব রাজার বাড়িতেই একটি করে মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করা আছে, আর সেই সব মূর্তির মাথায় ওইরকম একটি করে মণি বসানো আছে। কোনো দৈত্য রাজার যদি আমাকে প্রয়োজন হয়, তাহলে সে ওই মণিটি স্পর্শ করা মাত্রই আমি তাদের সামনে হাজির হই। সৈফুল মুলুক বলল, আমার হাতের এই আংটিটির সঙ্গে আপনার সম্পর্ক কি? এই আংটিটি যার হাতেই থাকবে আপনি কেন তার হুকুম পালন করবেন? দৈত্যগুরু বলল, সে অনেক কথা, সংক্ষেপে বলছি শোনো। এই আংটিটি আমি দিয়েছিলাম রাজা সুলেমানকে, স্বেচ্ছাই দেইনি, দিতে বাধ্য হয়েছিলাম। রাজা সুলেমানের তখন সবেমাত্র বিবাহ হয়েছে কাবাল দেশের বড় রাজকন্যা বদরুল জামানের সঙ্গে। আমি শুনতে পেলাম বদরুল জামানের মতো সুন্দরী স্ত্রীলোক নাকি ত্রিভুবনের দ্বিতীয় আর কেউ নেই। আমার বড় লোভ হলো তাকে দেখবার জন্য। একদিন গভীর রাত্রে আমি গিয়ে হাজির হলাম সিংহলের রাজপ্রাসাদের রানীর শয়ন কক্ষে। দেখলাম রানী বদরুল জামান নিদ্রিত রয়েছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার চোখে পলক পড়ছিল না। আমি আত্মহারা হয়ে পড়েছিলাম। আমার ধারণা ছিল রাজবাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু রাজা সুলেমান তখনও জেগেছিলেন। কোনো কাজে সে সময় তিনি কক্ষের বাইরে ছিলেন। আমি যখন তন্ময় হয়ে রানীকে দেখছিলাম, তিনি সেই সময় ঘরে ঢুকেই একটি জাদুদণ্ড আমার দেহে স্পর্শ করিয়া বলে উঠলেন, ওরে শয়তান, তুই এই মুহূর্তে খরগোশ ধারণ কর। আমি সঙ্গে সঙ্গে খরগোশ বনে গেলাম। আমরা দৈত্য জাতি, মানুষের জাদুবিদ্যা আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করে না। কিন্তু রাজা সুলেমান ওই জাদুদণ্ডটি পেয়েছিলেন পরীদের কাছ থেকে। পরীদের খুব প্রিয় পাত্র ছিলেন সুলেমান, সেই কারণে পরীরা ওইটি তার বিবাহে তাকে যৌতুক দিয়েছিল। ওই জাদুদণ্ডটি পরীদের একজন জাদুকরীর দ্বারা মন্ত্রপুত ছিল। আমি খরগোশ হয়ে গিয়ে বুঝলাম আমার আর রেহাই নেই, আমাকে খরগোশ হয়ে জীবন কাটাতে হবে। তখন আমি নিরুপায় হয়ে সুলেমানের নিকট অনেক কাকুতি মিনতি করতে লাগলাম। আমি তাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করতে লাগলাম যে আমি খারাপ মতলব নিয়ে রানীর ঘরে প্রবেশ করিনি। আমি শুধু রানীর পৃথিবীর বিখ্যাত রূপরাশি দেখবার জন্যই এসেছি। কিন্তু তবুও সুলেমানকে সন্তুষ্ট করতে না পেরে শেষ পর্যন্ত বললাম, হে সম্রাট, আপনি যদি আমাকে মুক্তি দেন তাহলে আজীবন আপনার গোলাম হয়ে থাকব। আপনাকে আমি দুটি জিনিস দেব, একটি আংটি আর একটি বহুমূল্য মণি। আংটিটি যার হাতে থাকবে তাকে আমি প্রভু বলে মেনে নিব এবং কেবলমাত্র তারই হুকুম পালন করতে বাধ্য থাকব। আর যে মণিটি দিব, আংটিটির মালিক ওই মণিটি স্পর্শ করলেই আমি তার সামনে হাজির হব। আমার এই প্রস্তাবে সুলেমান রাজি হয়ে তিনি তার জাদুদণ্ড দ্বারা আমাকে আবার নিজের রূপ ফিরিয়ে দিলেন। আমিও প্রতিশ্রুতি মতো তাকে মণি ও আংটি দিয়ে বিদায় দিলাম। হে রাজকুমার, তোমার হাতে যে আংটিটি রয়েছে ওটাই আমি দিয়েছিলাম রাজা সুলেমানকে। আংটিটা কিভাবে তোমার কাছে এলো তা আমার জানার প্রয়োজন নেই। যেহেতু আংটিটা এখন তোমার হাতেই রয়েছে, তুমি এখন আমার প্রভু। তুমি আমাকে যা আদেশ করবে তাই আমি পালন করব। তোমার আদেশ কি বলো? সৈফুল মুলুক বলল, আমাদের দুজনকে কাবালা রাজ্যে পৌঁছে দিন। কাবালা রাজার হাতে তার কন্যাকে সমর্পণ করে আমি স্বদেশে ফিরে যাব। ঠিক এমন সময় বিকট গর্জন তুলে সেই দৈত্যরাজ সেখানে এসে উপস্থিত হলো। সে এসব দেখে হতভম্ব হয়ে গেল। দৈত্যগুরু তখন দৈত্যরাজকে বলল, তুমি এসেছো ভালোই হলো।
এদের দুজনকে তুমি এখনই কাবালা রাজার নিকট পৌঁছে দেবার ব্যবস্থা করো। আমার হাতে এখন বিশেষ কাজ আছে, সেই জন্যই তোমাকে এই কাজের বার্তা দিচ্ছি। দত্তরাজ বলল, গুরুদেব, এই খুকরাকে পৌঁছে দিয়ে আসতে পারি, কিন্তু রাজকন্যা আমার, একে আমি কাবালা রাজ্য থেকে এনেছি বিবাহ করার জন্য, কাজে এই মেয়ে আমার কাছে থাকবে। দত্তগুরু বলল, না, আমি কথা দিয়েছি এদের দুজনকে পৌঁছে দেব কাবালা রাজ্যে, কাজেই আমার হুকুম এদের পৌঁছে দিয়ে এক্ষুনি এসো, নচেত আমাকেই যেতে হবে। দত্তরাজ বলল, গুরুদেব, আপনি অন্যায় কথা বলেছেন, এই কন্যা আমার, আমি আপনার আদেশ পালন করতে রাজি নই। দত্তগুরু গর্জন করে বলল, বেটা, আমার কথা অমান্য করার উচিত শিক্ষা তোকে দিচ্ছি। বলতে বলতে সে তাল গাছের চেয়েও বিরাট লম্বা হয়ে গেল। তাই দেখে দত্তরাজও দীর্ঘ হতে লাগলো, রাগে ফুঁসতে লাগলো, কিন্তু দত্তগুরুর মতো এত লম্বা হতে পারল না। দৈত্যগুরু আরও ২০ হাত লম্বা হয়ে চেপে ধরল দত্তরাজের চুলের মুঠি, তারপর থেকে আকাশে তুলে নিয়ে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর সে একাই ফিরে এলো। রাজকুমার ও রাজকন্যা ভয়ে কাতর হয়ে দাঁড়িয়েছিল সেখানেই। দত্তগুরু এসে বলল, শয়তানটাকে সাগরের জলে ডুবিয়ে মেরেছি, আমার হুকুম যারা অমান্য করে তাদের এরকম শাস্তি দিয়েই থাকি। এসো, এবার তোমাদের পৌঁছে দিয়ে আসি। এই বলে দত্তগুরু দুজনকে কাঁধে করে নিয়ে অসীম আকাশে উড়ে গেল। কাবাল দ্বীপের রাজপ্রাসাদের সিংহদ্বারে রাজকুমার ও রাজকন্যাকে পৌঁছে দিয়ে দত্তগুরু চলে গেল। তারপর সৈফুল মুলুক রাজকন্যাকে নিয়ে কাবালা রাজার সামনে উপস্থিত হলো এবং সমস্ত ঘটনা তাকে জানালো। মেয়েকে ফিরে পেয়ে কাবালা রাজা আনন্দে অধীর হয়ে উঠলেন। তারপর একটি শুভ দিন দেখে সৈফুল মুলুকের সঙ্গে কন্যার বিবাহ দিয়ে দিলেন।